আমি একটা ক্লায়েন্টের জন্য 3 মাসে আপনার স্ট্রিমলাইন রেভিনিউ জেনারেট করছি। তখন আর অনলাইনে যাওয়া হতো না। জাস্ট ওই একটা অর্ডারের কারণে আমি আজকে এখন পর্যন্ত অনলাইন। বিল্ডার্স বোটের ইনসাইড দ্য বিল্ডার সিরিজে আপনাকে স্বাগত। আমরা এই সিরিজে ফিচার করি আমাদের বিল্ডার্স বোট মাফিয়াদেরকে, যারা বর্তমানে মার্কেট ডোমিনেট করছেন এবং অনেক হাই স্কিল পারসন। তাদের রিয়েল স্টোরিগুলো শোনাটাই হচ্ছে আমাদের মেইন গোল এই সিরিজ থেকে। একজন বিল্ডার কিভাবে ডিসিশন মেক করে, কিভাবে সে সাকসেস পায়, তার ভুল ডিসিশনগুলোকে কিভাবে ওভারকাম করে সাকসেস নিয়ে আসে, এইরকম প্রত্যেকটা ব্যাপার আমরা তাদের কাছ থেকে বের করে নিয়ে আসব। সো আজকে আমরা ফিচার করেছি বিল্লাল ভাইকে। বিল্লাল ভাই দীর্ঘদিন ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করছেন এবং এই ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে তিনি ক্লায়েন্টদের $মিলিয়ন রেভিনিউ জেনারেট করে যাচ্ছেন। পাশাপাশি তিনি ফাইবারে লাস্ট কয়েক বছর ধরে কিভাবে টপ রেটেড ব্যাচ ধরে রেখেছেন, এমনকি তিনি কিভাবে এফিলিয়েট মার্কেটিং করেও ভালো একটা রেভিনিউ জেনারেট করছেন, সেই ব্যাপারগুলো আমরা এই সিরিজে শুনবো। সো লেটস গেট স্টার্টেড। আজকের ইনসাইড দ্য বিল্ডারে আমরা ফিচার করেছি বিল্লাল ভাইকে। সো বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আপনি যদি একটু শর্ট ভাবে আমাদের অডিয়েন্সকে আপনার পরিচয়টা যদি একটু বলতেন, যে আপনি কি নিয়ে কাজ করেন, কিভাবে কাজ করেন, কোন প্ল্যাটফর্মে কাজ করেন, এই ব্যাপারগুলো। শুরুতে ধন্যবাদ ভাই আপনাকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। সো আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসাইন। আমি ফাইবারে লাস্ট 4 ইয়ার্স ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতেছি এন্ড পিপল পাওয়ার আওয়ারও সার্ভিস দিচ্ছি কারেন্টলি। এন্ড আমি ফাইবারে টপ রেটেড সেলার এন্ড প্রো সেলারের জন্য ইনভাইটেশন পাইছি 1 বছর আগে, বাট এখন ওটা অ্যাপ্লাই করা হয় নাই। আমি 1000 প্লাস ই কমার্স ইমেল মার্কেটিং এর সার্ভিস ফাইবারে এই পর্যন্ত সার্ভ করেছি। তো ভাই বললেন যে ভাই হচ্ছেন ফাইবারের টপ রেটেড সেলার। ভাই কতদিন ধরে ফাইবারের টপ রেটেড সেলার হিসেবে আছেন? আমি লাস্ট 2 বছর ধরে ফাইবারে টপ রেটেড সেলার। দ্যাট মিনস আপনার লেভেল কি ডাউন হয় নাই, একদম বরাবর টপ রেটেডই রয়ে গেছেন, তাই তো? অলওয়েজ ভাই টপ রেটেডই। এন্ড আমার কখনো সাকসেস স্কোর 9 এ আসে না, এখনো 10, সবকিছুই 10। তার রেটিং তার ও মানে তার মানে বোঝা যাচ্ছে আমরা টপ রেটেড একজন পার্সন নিয়ে বসে আছি, যার 2 বছরে কখনো কোনো লেভেল ডাউন করে নাই, তাই তো নাকি ভাই? জি ভাই। ভাই আপনি কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন? তারপর হচ্ছে কাদের সাথে আপনার পার্টনারশিপ আছে, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। আমি বর্তমানে ক্লাবিও, অমনিসেন্ট, শপিফাই এন্ড মেইলচিম্পের পার্টনার। ক্লাবিওতে আমি বর্তমানে গোল্ড পার্টনারে আছি, গোল্ড পার্টনারের অধীনে, বাট আমি খুব তাড়াতাড়ি প্রিমিয়াম পার্টনারে জয়েন করব। তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা হয়ে গেছে, বাট তারা আমার নেক্সট সেশনে আমার আপডেট করে দেবে প্রিমিয়াম ওয়াও, দ্যাটস পার্টনার। অসাম। তো তাহলে তো দেখা যাচ্ছে ভাই অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছেন ইমেল মার্কেটিং নিয়ে। তো আমরা মূলত আজকে আপনার জার্নিটা শুনবো, যে আসলে আপনি প্রথম থেকে কিভাবে শুরু করেছেন বা তার পরবর্তীতে আপনার স্ট্রাগল মোমেন্ট গুলো কি ছিল, এই ব্যাপারগুলো, এবং আপনি কিভাবে এই যে টপ রেটেড এই জায়গাগুলোতে আসলেন, এই প্রত্যেকটা ব্যাপার আমরা আজকে আপনার কাছ থেকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো আমি প্রথমে আপনাকে বলবো যে ভাই, আপনি মানে কবে থেকে এই ইন্ডাস্ট্রিতে আপনি এসেছেন এবং শুরুর দিকে আপনার কোনো ইন্সপাইরেশন ছিল কিনা? যেমন স্কিল তো অনেক ধরনের হয়, বাট আপনি কেন ইমেইল মার্কেটিং এই স্কিলটাই আপনি চুজ করলেন? আমি ভাই এইখানে অনলাইনে আছি 2018 থেকে, কিন্তু এই পর্যায়ে আমি অনেকগুলো কোর্স করছি, কমপ্লিট করছি, অনেকগুলো ধাপ পার করে গেছি। কিন্তু একটা সময় মনে হলো, মানে আমি যে কাজগুলো করতেছি, মানে স্কিল গুলো শিখতেছি, তার বাইরে কিছু আনইথিক্যাল যে আপনার কাজগুলো আছে সেগুলো দেখতেছিলাম। সো তখন মনে হলো যে আমি যদি এই কাজগুলো করি তাহলে আমার পরিচয় দিতে গেলে আমার সমস্যা হবে, আমি একটা প্রফেশনের মধ্যে নাই। যেহেতু ওই কাজগুলো যখন আমার কেউ যখন আমার জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, তখন আমার পরিচয় দিতে হবে। সো সেই পরিচয়ের ক্ষেত্রে আমি কি পরিচয় দেব? সো তখন আমি ওই জায়গা থেকে সরে আসি, এন্ড সরে আসার পরে আমি আরো অন্য রিলেটেড কোর্স করতে থাকি। সো ওই সময় আমি কয়েকজনের কাছ থেকে ধোঁকা খাই টাকার বিষয় নিয়ে। আচ্ছা, যাই আচ্ছা। হোক, তারপরে কথা হয় জাকির ভাইয়ের সাথে। জাকির ভাইয়ের একটা গ্রুপ ছিল, সো হুট করে আমার সাজেশনে চলে আসে। তো জাকির ভাইয়ের সাথে কথা হওয়ার পর একটা মেন্টরিং এ আমি জয়েন করি। সো সে আমার অনেকভাবে গাইড করতেছিল। যদিও ভাই এতগুলা ধোঁকা খাওয়ার পর কিন্তু ভাই ব্যাকবোন অতটা স্ট্রং থাকে না। সো জাকির ভাই ইন্সপায়ার করার পরে তো আমি আরো রিসার্চ করার পরে আমি শপিফাই নিয়ে কাজ শুরু করি।
সো প্রথম শপিফাই এ ২-১টা কাজ পাই। ও অলমোস্ট আপনার ২১ সালটা কভার হয়ে যায়। মানে ওই সময় আমি কোন কাজ পাইতেছিলাম না। মানে ২-১টা কাজ পাইতেছিলাম তো আর কাজ পাচ্ছিলাম না। সো আমি Fiverr এ সার্চ করতে থাকি। সো সার্চ করে আমি কয়েকটা গিগ দেখতে পাই। তার মধ্যে ছিল হলো আপনার রিলিক্স, যেটা আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তারপরে আপনার ওই যে ড্রপ শিপিং এর ভিডিও এডিটিং। সো এইগুলো নিয়ে আমি রিসার্চ করতে থাকি যে আমি নেক্সট কি কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে গিয়ে আমি খুঁজে পাই যে ক্লাবিও আছে, তারপর ফেসবুক অ্যাড আছে। ফেসবুক অ্যাড তখন স্যাচুরেটেড আমার কাছে মনে হয়, সেই জন্য আমি আর ফেসবুক অ্যাড এর দিকে যাই না। তো যখন আমি ইমেল মার্কেটিং নিয়ে আর কি ক্লাবিও নিয়ে সার্চ করলাম, তখন এখানে একটা ইন্টারেস্টেড বিষয় যে এখানে রিটেনশন মার্কেটিং। চিন্তা করে দেখলাম যে একটা মানুষ একটা ই কমার্স স্টোরে আসলো, একবার কিনে চলে গেল, তা তো হয় না। তো দেখলাম যে এইখানে তারে বারবার ফিরিয়ে আনা যায় একটা ম্যাজিক মার্কেটিং এর থ্রুতে, সেটা হলো ইমেল মার্কেটিং। যে একটা কাস্টমারের ডাইরেক্ট ইনবক্সে যে নক দেওয়া, পার্সোনাল একটা রিলেশন বানানো, আবার তারে দিয়ে পারচেস করা, এই জিনিসটা টোটালি ম্যাজিকের মধ্যে পড়ে। সো তখন আমি ভাবলাম যে আমার ইমেল মার্কেটিং নিয়ে শুরু করা উচিত। ইমেল মার্কেটিং নিয়ে শুরু করার ওই ধাপে আমি জাস্ট একটা গিগ পাবলিশ করি। আমার কোনো আইডিয়া ছিল না। তার মানে আমার কোনো আইডিয়া ছাড়াই আপনি গিগ ওপেন করে ফেলছেন। তখন কি আপনি মোটামুটি স্কিলের জায়গাটাতে অতটা ভালো পজিশনে ছিলেন না? মানে জাস্ট গিগ না, ওপেন করে ফেলছেন। হ্যাঁ, আমি জাস্ট গিগ ওপেন করে ফেলছি। আর আমি কিছু গিগ দেখছি যাদের গিগে কিছু ডিটেইলস ছিল যেগুলো আমার অনেক হেল্প করছে। যেরকম ফাইবারে আছে শুভ সেইস, মেল ভিলিয়ার, যা শুভ ভাই, এদের সাথে আমার কানেকশন ছিল ওই সময়। তখনও আমি ওনাদের নক দিতে ভয় পাইতাম, কারণ আমার কমিউনিকেশন লেভেল অনেক উইক। যে আমি কথা বলতে গেলে অনেক নার্ভাস ফিল করি, বা মানে অনেক সমস্যা হয় আমি মানে কাউরে পার্সোনালি নক করতে গেলে। সো আমি তখন জাস্ট আমি গিগটা পাবলিশ করে দিই, তারপর আমি ওই সম্পর্কে ইউটিউবে আইডিয়া নিই। সো আমার ৩ থেকে ৪ দিনের মাথায় আমি অর্ডারটা পেয়ে যাই। ওটা ছিল ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। তখন আমি পুরোপুরি ইমেল মার্কেটিং এ ঢুকি নাই। সো ইমেল মার্কেটিং ডিজাইন মানে টেমপ্লেট ডিজাইন নিয়ে। সো ওটা ছিল একটা ক্লোথিং ব্র্যান্ড। আমি প্রথম আমার ফটোশপ ইনস্টল করি। ফটোশপ ইনস্টল করার পর ভাই আমার যে ল্যাপটপ ছিল সে পুরোটাই হ্যাং হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। পুরোটাই ভাই, যে ফ্যানের যে নয়েজটা ভাই এখনো মাথায় ঘুরে। ওই অবস্থায় আমি ফটোশপ ইনস্টল করে তো আমি ইউটিউব ঘাঁটতে থাকি। রিয়েলি গুড ইমেল নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে যে ইমেল টেমপ্লেট ইন্সপিরেশন নিয়ে আমি আমার টেমপ্লেটটা কমপ্লিট করি। কমপ্লিট করার মধ্যেই ২০২২ সালের ১৪ তারিখ, যেটা ভ্যালেন্টাইন্স ডে বলে। পুরা ডেট মনে আছে না? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে একটা। সো ওই দিনই আমি সাবমিট করি ডেলিভারিটা। সো ক্লায়েন্ট খুশি, 5 স্টার দেয়। ওটা ছিল $5 অর্ডার। তারপর তার মানে কেয়ারপিসি থেকে টাকা। যেই দিন মানুষ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত ছিল, সেই দিন আপনি কাজ ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তো? জি, আহ জি, জি। মেমোরেবল একটা ডে বলা যাইতে পারে। তবে আপনার এই জায়গাটাতে কিন্তু আপনি দারুণ একটা সাহসিকতার মতো কাজ করছেন যে, মানুষ কিন্তু আগে মানে মাঠে নামার আগে অনেকে ভয় পায় যে, আসলে আমি কাজ ডেলিভারি করতে পারবো কিনা বা কি? সেই জায়গা থেকে আপনি সাহস করে গিগ খুলে ফেলছেন, অর্ডার আসছে, আবার সেটাকে আপনি শিখে তারপর আবার কমপ্লিট করে ফেলছেন। ওইটা মানি সবার পক্ষে কিন্তু এরকম সাহস নেওয়া সম্ভব হয় না কিন্তু। ওই সময় ভাই একটা অপরচুনিটি ছিল, কারণ ওইভাবে স্যাচুরেটেড না মার্কেটটা, যার কারণে আমার সাহসটা কাজে লাগছে। এখন যদি কেউ যদি ওইরকম যদি কে পয়েন্ট পাই খুঁজে, মানে হুম, আরেকটা বিষয়ে যেটা আমার নিশে না অন্য কোনো নিশে, সে জায়গায় ভালো করতে পারবে হুম। রানিং অবস্থায়। যেরকম N8N দিয়ে আমি দেখছিলাম প্রথমের দিকে কোনো ফাইবার ওইভাবে ছিল না। তো তখন কেউ যদি লার্নিং অবস্থায় যদি গিগ পাবলিশ করতে পারতো, তাহলে সে এখন উঠে যাইতো। তারপরে এটা মার্কেট বুঝার একটা ব্যাপার আছে, মার্কেট রিসার্চ এর হুম, একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আসলে রিসার্চ খুব কম মানুষই করে। তো অনেকে হুম, হচ্ছে যে কোন একটা জায়গায় একটা জিনিস শুনে ওইটাই শিখা শুরু করে দেয়। শিখা বাট শুরু করে দেয়। এটা উচিত আসলে মার্কেট আগে রিসার্চ করা যে আমি যেটা শিখবো সেটার ফিউচার কি বা সেটা মার্কেটে চলবে কিনা, এই জিনিসগুলো আসলে রিসার্চ করা উচিত। তো ভাই, আপনার ১ম ক্লায়েন্ট পেতে আসলে কতদিন সময় লেগেছিল? আপনি তো ফাইবারে গিগ ওপেন করেছেন, ঠিক আছে। বাট কাজ পেতে আপনার কতদিন সময় লেগেছিল? আমি শপিফাই নিয়ে কাজ করতেছিলাম। তখন আমি ফাইবারে কোনো অর্ডার পাই নাই। আপওয়ার্কে অর্ডার পাইছিলাম। প্রায় ৭ দিনের মধ্যে পাইছিলাম আপওয়ার্কে। সো ওইটা নিয়ে আমার ১ বছর কেটে গেছে। তার তার মানে মানে তার মধ্যে আপনি গিগ খোলার পরে প্রায় ১ বছর পরে অর্ডার এসেছে, তাই তো? ওটা শপিফাই নিয়েছিল। আমি শপিফাই ভাই নিয়েছিল। মার্কেটে ঢুকছি আমি টাকার জন্য ভাই। আমার টাকা আচ্ছা, ইনকাম আচ্ছা। করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ তার মানে আপনি 1 ইয়ার যে ওয়েট করেছেন, এই 1 ইয়ার আসলে আপনি কি অনেক বেশি ছুটাছুটি করেছেন নাকি জাস্ট এই একটা জায়গায় আপনি আমি লেগেছিলেন? শপিফাই নিয়ে আমি ওইখানে বসেছিলাম। আমি শপিফাই কোর্স করার জন্য পর্যন্ত ভাই আমার রাউটার সেল করে দিয়েছিলাম। জাস্ট আচ্ছা, শপিফাই আচ্ছা। কোর্সটা করার জন্য। সো আমি আচ্ছা। কোর্সও কমপ্লিট করছি। কিন্তু তারপরে বসেছিলাম।
তারপরে ওই যে ১ বছর পরে আবার মার্কেটে এসে মানে আপনার এই ক্লাব যে মানে বোঝা যাচ্ছে যে আপনি খুব ডেডিকেটেড ছিলেন যে আপনি অনলাইনে কোনো একটা পেশায় আপনি নিজেকে নিযুক্ত করবেন। আপনি সম্ভবত এখন সিইসি তে পড়াশোনা করতেছেন বা ত্রিপলিতে শুনেছিলাম। ট্রিপলিতে ভাই আমি এখন ত্রিপলিতে আছি। এখন কোন সেমিস্টারে আছেন? আমি ৭ম সেমিস্টারে আছি এখন। আচ্ছা, আমার লাস্ট আচ্ছা। এটার পরে আমার প্রজেক্টে চলে আসবে, থিসিস বা প্রজেক্ট আচ্ছা, আচ্ছা। তার এই মানে চলতে বোঝা আছে। যাচ্ছে যে আপনি আরো সেই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় কিন্তু আপনি কাজ শুরু করে দিয়েছেন। এটা কিন্তু জি আসলে ভাই। অনেক বড় একটা ইন্সপিরেশন। অনেকেই হচ্ছে যে পড়াশোনা শেষ করে তারপরে চাকরি-বাকরি খোঁজে। তারপরে হচ্ছে যে সে নিজেকে সেটেলমেন্ট করার চেষ্টা করে। আর আপনি অলরেডি পড়াশোনা শেষের দিকে হইলেও আপনি অলরেডি আমি যতদূর জানি যে একদম ফ্যামিলি নিয়েই সেটেল আছেন। সো এটা হ্যাঁ, অনেক অ্যামেজিং একটা ব্যাপার। কেউ যদি আসলে ক্যারিয়ারটা প্রপারলি ধরতে পারে তার জন্য এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি। সো ভাই এই যে আপনার অনেকগুলো স্ট্রাগল মোমেন্ট গেল যে আপনাকে রাউটার বিক্রি করে দিতে হয়েছে। আপনি একটা অর্ডার পেতে প্রায় হচ্ছে আপনার ১ বছর সময় লেগেছে। তো এই যে সাকসেস আসার মধ্যে এই যে স্ট্রাগল গুলো, এই স্ট্রাগল গুলো আপনি আসলে কিভাবে আপনি ওভারকাম করার চেষ্টাটা আপনি কতটা মানে মানে আপনার আশেপাশের মানুষের কি আপনাকে হেল্প করেছে? নাকি আপনি নিজেই নিজেকে সবসময় অ্যা স্ট্রাগল করে নিজেই নিজেকে ধরে রেখেছেন? বা আপনার মানে সবকিছু মিলিয়ে আপনার স্ট্রাগল ব্যাপারটা কেমন ছিল? আমরা যদি আরেকটু ডিটেইলস আমরা যদি একটু জানতে চাই। এখানে আমার পার্সোনাল লাইফে যদি আরেকটু ডিটেইলস এ যান তাইলে ভাই এখানে আমি যখন শুরু করি সো আশেপাশে কেউ ছিল না। আর ইমেল মার্কেটিং নিয়ে বাংলাদেশে নাই বললেই চলে। এখনো ওইভাবে নাই। কিন্তু পাকিস্তানে এটা স্যাচুরেটেড। পাকিস্তানে কিন্তু বাংলাদেশে ওইভাবে ইমেল মার্কেটিং নিয়ে কোনো কোর্স বা ওরকম ভাবে আমি এখনো দেখি নাই। সো আমি যখন ১ম শুরু করি মানে আমি অনলাইনে কাজ করি তখন আমার ফ্যামিলি থেকে আমার আব্বু আমার অলওয়েজ সাপোর্ট করতো এই জায়গায় কাজের জন্য। এবং এটা আমার এটা কিছু এটা বন্ধু অবশ্যই ব্লেসিং, এটা অবশ্যই ব্লেসিং। সবাই উম সবার ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না। যেমন আমি নিজেও পাই নাই। আমার ফ্যামিলির থেকে আমার আব্বু আমি যখনই যা চাইছি তখন এই নিশ্চয় আমি সেটা দেওয়ার ট্রাই করছে। ইভেন আমার যে ল্যাপটপ সেটা সে একটা জমি কিনতে পারতো কিন্তু সে না কিনে সে আমার ওইটা গিফট করছে ওই আচ্ছা। পয়েন্টে। সো ওই সময় আমি অনেক ঘর কোনো যে আমি অনলাইনে কাজ করব আমি অনেক ঘর কোনো কিন্তু আশেপাশে অনেক মানুষই অনেক কিছু বলছে বা আমি এখনো কাজ করি অনেকে আমার এখন পর্যন্ত আমার কাজ নিয়ে অনেকে সন্দেহ করে যে হুম। আমি আসলেই কি এই কাজ করি না কোনো হ্যাকিং ট্যাকিং বা ইভালি টাইপের কাজ। হ্যাঁ, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এইগুলা অনেক বলে। তারপরে আমার ফ্রেন্ড সার্কেলে আমার একটা ফ্রেন্ড ছিল। ও আমার অলওয়েজ এই বিষয়ে অনেক হেল্প করতো বা মেসেজিং বলেন বা যেভাবে হোক অনেক অ্যাপ্রিশিয়েট করতো আমার কাজ নিয়ে। সো সে আমার একটা আশীর্বাদ হিসাবেই ছিল অলওয়েজ। এর মধ্যে আমি লং টাইম ধরে কিন্তু ভাই ১৮ সাল থেকে আমি কিন্তু অনলাইনে আমি টুকটাক ইনকাম করতেছি। হয়তো ফেসবুকের কারো ফেসবুক ঠিক করে দিয়ে বা এগুলো তখন তো ওইভাবে কেউ মানে নাড়াচাড়া টুকিটাকি করতো আপনি যাই পাচ্ছেন ওগুলো আপনি করতেন আরকি। তা মানে করতেছি। আমাদের সময় আমি Yahoo র অ্যাকাউন্ট খুলছিলাম ৳২০ দিয়ে আমার মনে আছে। তো দেখা গেছে কেউ না কেউ এরকম টুকটাক সার্ভিস দিয়ে যাইত। তো আপনি এরকম টুকিটাকি সার্ভিস দিয়ে হ্যাঁ, চলছেন, পাশাপাশি স্কিল ডেভেলপ করেছেন, তাই তো? জি ভাই। যখন ২০২০ সাল আসলো তখন আমার ডিপ্লোমা কমপ্লিট। আমি তখন বাসায় আসি। বাসায় আসার পরে আমার একটা ক্রাইসিস হতেছিল ফ্যামিলিতে। ২২ সালের মানে আগ দিয়ে মানে আমার মা আমার একটা প্রেশারে বলে যে, হয়তো তোমার অনলাইনে কিছু করতে হবে, নয়তো তোমার জবে যেতে হবে।" ওই সময় কিন্তু একটা চাপ পড়ে যায় না পড়ে যে ২০২১ সালের লাস্টের দিকে এই কথাটা বলে। আমি যদি ফেব্রুয়ারিতে ওই কাজটা না পাইতাম তাইলে আমার অ্যাকচুয়ালি আমার জবে যাইতে হইতো। যেটা আমার লাইফের আরেকটা মানে জটিল বিষয় হয়ে যেত। মানে টানটা ঘুরে যেত একদম। সো আচ্ছা। হয়তো আমার তখন আর অনলাইনে যাওয়া হতো না। জাস্ট ওই একটা অর্ডারের কারণে আমি আজকে এখন পর্যন্ত অনলাইনে। ওই একটা অর্ডারই লাকিলি ইন্সপায়ারেশন হিসেবে ক্যারিয়ারটা বিল্ড করে দিছে, না? বিল করে দিছে। মানে দারুণ। আমাদের আসলে প্রত্যেকের লাইফেই এরকম স্টোরি থাকে যে স্টোরি গুলো আসলে মানে একেকজনের স্টোরিটা কিন্তু একেক রকম। এইজন্যই আসলে মূলত আমাদের এই ইনসাইড দ্য বিল্ডার সিরিজটা করা যে স্কিল পিপলদের আসলে ব্যাক এন্ড এর লাইফ হিস্ট্রিটা কেমন হয় বা তারা কি সাজেশন দেয়, তারা কি সাজেস্ট করতেছে, তার ক্যারিয়ারটা কেমনভাবে বিল্ড করা উচিত। তারা যত ভালো বলতে পারবে প্র্যাকটিক্যালি আমাদের ChatGPT কিন্তু অত ভালো ওইভাবে বলতে পারবে না। তাই না? তো আমি এখন জানতে চাইবো আপনার কাছে যে আসলে এই যে ব্যক্তিগত লাইফে বা কাজের জার্নিতে আপনার আসলে বেস্ট অ্যাচিভমেন্ট গুলো কি ছিল? সেটা আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার ফ্যামিলিগত হতে পারে, আপনার ব্যক্তিগত হতে পারে। যে আপনার অ্যাচিভমেন্ট গুলো শুনলে হয়তোবা কিছু মানুষ ইন্সপায়ারেশন হয়ে চিন্তা করবে যে আচ্ছা এই স্কিল নিয়ে কাজ করলে এই ব্যাপারগুলো করা যায়। সো আপনার অ্যাচিভমেন্ট গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ভাই আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি বলি, আমার বেস্ট অ্যাচিভমেন্ট আমার পার্টনার। কারণ সে আমার অনেক হেল্প করছে আমার কাজে। এখনো সে অনেক হেল্প করে আমার কাজে।
যখন আমার কোনো মেইন স্ট্রিমে কাজ চলে যায় তখন সে পুরো ব্যাকআপ সাপোর্টটা দেয়। আচ্ছা, আচ্ছা। তার আর মানে ভাবি মোটামুটি হুম, হিসাব করে সংসার চালায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। সে সে যদি না আসতো ভাই আমি আজও আমার শুধু খালি মানে বার্নিং ই হতো, আর্নিং হতো হ্যাঁ, না। হ্যাঁ। এলোমেলো হয়ে যাইতো সবকিছু। এজ এটা আসলে হ্যাঁ, আমাদের আমার ম্যানেজমেন্ট লাইফের বড় একটা অ্যাসেট যে আসলে কেউ যদি ভালো সহধর্মিণী পায় এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা অ্যাসেট। হ্যাঁ, ভাই এখানে আমার অনেক ম্যানেজমেন্ট বাড়ছে। মানে আমার টাইম ম্যানেজমেন্ট বাড়ছে, আমার আর্নিং ম্যানেজমেন্ট বাড়ছে। ইভেন আমার কাজ যেগুলো আছে সেও হ্যান্ডেল করে এই কাজগুলো। মাঝে, মাঝে যখন আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি। ক্লায়েন্টের অ্যাচিভমেন্ট গুলো বা অ্যা আপনার এক যদি কোনো আর্নিং অ্যাচিভমেন্ট থাকে এই জিনিসগুলো যদি শেয়ার করতেন আমাদের সাথে। আমার আর্নিং অ্যাসাইনমেন্ট বলতে আমি একটা ক্লায়েন্টের জন্য আ ৩ মাসে আপনার 3 মিলিয়ন রেভিনিউ জেনারেট করছি। ৩ ফার্স্ট মাসে 3 3 মিলিয়ন রেভিনিউ। রেভিনিউ জেনারেট করতে পারছি। ওয়াও! অ্যান্ড আরো ২ টা ক্লায়েন্টের জন্য আমি 1 মিলিয়ন হিট করছি। কিন্তু আমার সর্বোচ্চ মানে অ্যাচিভমেন্ট হচ্ছে 1.2 মিলিয়ন হিট করা। 1.2 মিলিয়ন হিট করা যেইটা আমার সবচেয়ে বেস্ট ছিল আর্নিং এর মধ্যে। ওয়াও! ওয়াও! মানে তার মানে আপনি যে ক্লায়েন্টকে আপনি মানে এত অল্প সময়ে কিভাবে এরকম একটা স্টেজে নিয়ে গেলেন? মানে আমারও মানে একটু শুনতে ইচ্ছা করতেছে। যদি একটু শর্টলি বলতেন। আহ এইখানে ভাই ২ টা স্টেপ আছে ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে। একটা হুম, আছে হলো আপনার ইমেইল মার্কেটিং এর জন্য অটোমেশন, আরেকটা আছে হলো ক্যাম্পেইন। সো অটোমেশনটা কাজ করে কাস্টমারের বিহেভিয়ার অনুযায়ী, আর ক্যাম্পেইনটা কাজ করে হলো আপনার এক্সিস্টিং সাবস্ক্রাইবার যারা আছে বা বায়ার আছে তাদের আপনি অ্যাপ্রোচ করা ম্যানুয়ালি। এইখানে ভাই একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয় যে আমি তাদের কিভাবে রিচ আউট করবো আবার মানে রিপিট পারচেজ এর জন্য। সো ১ম এ আমরা একটা স্টেপ পার করি। ২ সপ্তাহের জন্য ৩ টা মানে ক্যাম্পেইন সেট আপ করি। তারপরে ৩ টা এইভাবে ভাই আরকি স্ট্রাকচার করে এটা মানে ব্রেইনস্টর্মিং করে ওই পর্যায়ে চলে যাওয়া। আচ্ছা, আচ্ছা। তার মানে এখানে আপনি একটা ভালো রিসার্চ করে ভালো একটা টাইম হুম, দিয়েছেন এবং আপনি আপনার স্কিলটাকে প্রপারলি কাজে লাগিয়েছেন। এইজন্যই হচ্ছে যে ক্লায়েন্ট এইরকম একটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে। তার মানে বলা যাচ্ছে আপনি খুবই দারুণ একজন প্লেয়ার যে হাই স্কিল পারসন আপনাকে দিয়ে যেহেতু মানুষ এত মিলিয়ন, মিলিয়ন রেভিনিউ জেনারেট করতেছে দ্যাট মিনস আপনি একটা জিনিস বুঝা যাইতেছে। জি কিন্তু ভাই। ভাই আমি হচ্ছে জানতে চাইবো একটা জিনিস। সেটা হচ্ছে বর্তমান মার্কেট অনেক স্যাচুরেটেড। অনেকেই হুম, মার্কেটে আছে। ধরেন আপনি ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। অনেকেই ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। কিন্তু দেখা গেছে তারা আপনার মতো সাকসেস না। তো হুম। তাদের প্রতি আপনার হচ্ছে যে কোনো সাজেশন আছে কিনা? যেন তারা তাদের ওই জায়গাটা থেকে ভালো একটা পজিশনে যেতে পারে কিনা বা মার্কেট অনুযায়ী আপনার কোনো ফিডব্যাক আছে কিনা তাদের প্রতি? মার্কেট অনুযায়ী বলতে গেলে ভাই আমি তো আউট অফ মার্কেট প্লেস খুব রেয়ার কাজ করছি। যে কয়টা করছি খুবই নগণ্য। এখন মার্কেট প্লেস অনুযায়ী যদি আমি বলি সবার ১ম এ একটা পোর্টফোলিও থাকতে হবে। এখন পোর্টফোলিও বানানোর জন্য কি করতে হবে? সেই প্রসেস এর মধ্যে আছে Behance, LinkedIn, Really Good ইমেইল মার্কেটিং বা ইমেইলস আমার অতটুকু মনে নেই। সো ওই জায়গায় যেয়ে টেমপ্লেট গুলো দেখা, সেইগুলা অনুযায়ী আবার ডেমো বানানো এবং একটা ডামি রিয়াল কেস স্টাডি বানানো যে ক্লায়েন্টের শো করা যায় এইটা আমি এই রেজাল্টে নিয়ে আসছি। আর যে টেমপ্লেট গুলা যেগুলো রিডিজাইন করবে সেগুলো আবার Behance এ আপলোড করে নিজের প্রোফাইলটা স্ট্রং করা। এই অনুযায়ী যদি করতে পারে ইভেন কাস্টমার ক্লায়েন্টের যদি শো করতে পারে তাহলে ইজিলি সে ক্লায়েন্ট পেতে পারবে। বর্তমানে হচ্ছে যে এআই একটা ট্রেন্ড চলতেছে। তারপরে হচ্ছে যে মার্কেটে কম্পিটিশনটাও কিন্তু অনেক হাই। সো সবারই কাজ পেতে একটু কষ্ট হচ্ছে। আপনি যেহেতু আগে থেকেই টপ রেটেড সেলার আপনার হয়তোবা একটা ফ্লো আছে। বাট হুম। অনেকের হচ্ছে এই ফ্লোটা পোর্টফোলিও থাকার পরেও দেখা গেছে প্রপারলি নেই। সেই অনুযায়ী তার প্রতি কি আপনার কোনো সাজেশন আছে কিনা যে নিজেকে আসলে কিভাবে সে প্রপার ওয়েতে প্রপার লাইনে সে গেলে সে এগেইন নিজের জায়গাটাকে আবার রিবিল্ড করতে পারবে? সো মার্কেট স্যাচুরেটেড ফাইবার মার্কেট প্লেস গুলো। সো ওই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে নিচ স্পেসিফিক যাওয়া। যেমন আপনি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে করতে পারেন সেপারেট কিওয়ার্ড দিয়ে। আপনি ড্রপ শিপিং এর জন্য ডাইরেক্ট ইমেল মার্কেটিং ফর ড্রপ শিপিং। আপনি যখন কিওয়ার্ড গুলো ইউজ করবেন তখন আপনি নিচ বেস কাস্টমার ক্লায়েন্ট গুলোর নক পাবেন। যখন আমি শুরু করছি তখন তো কম্পিটিটর ছিল না এত। আমি তো ওইভাবে গেইন করার সময় পাশাপাশি আমার ফ্রেন্ড আছে বা ফ্রেন্ডের সাথে আরো ২-১ জন আছে। তাদের আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই। ক্রিয়েট করে দেওয়ার সাথে তাদের গুলা আমি
ওইভাবে নিশ স্পেসিফিক ভাবে করি। কথা যেরকম ছিল আপনার ইমেল মার্কেটিং ফর শপিফাই, সেটা আমি চেঞ্জ করে ইমেল মার্কেটিং ফর ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং ফর ক্লোথিং। সো যখন ওই কিওয়ার্ড গুলো আমি চুজ করি তখন প্রথম কিন্তু আমি 6 মাস তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 6 মাস বসেছিলাম, যে অ্যাকাউন্ট গুলোর কোনো নক পাচ্ছিলাম না, কোনো হচ্ছিল না। তো আমি আবার ফাইবারে রিসার্চ করে ভাবলাম যে একটু কিওয়ার্ড স্পেসিফিক দেয়। সো কিওয়ার্ড স্পেসিফিক দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা এখন অনেক ভালো করতেছে। সো যখন কেউ কোনো কাজ করবে, সে যদি কিওয়ার্ড স্পেসিফিক আসে, নিশ যে স্পেসিফিক ভাবে যদি আসে, নিচ স্পেসিফিক ভাবে যদি আসে, তো ওই গিগে যদিও সার্চ ভলিউম কম থাকবে বা আপনার নক খুব কম আসবে, কিন্তু যে আসবে সে আপনারটা পারচেজ করবে মাস্ট। এই ঘটনা দ্যাট আমার সাথে মিনস ঘটছে। এখানে মার্কেট রিসার্চ করে কেউ যদি নিশ স্পেসিফিক ভাবে কাজ করে তাহলে তার সাকসেস রেশিওটা বেশি আসবে। এটাই জি। আমরা বুঝতে পারছি। আমার এখানে একটা জিনিস আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে একজন ইমেইল মার্কেটার হিসাবে কেমন আর্নিং অপরচুনিটিটা কেমন বা কেমন আর্নিং এর একটা জায়গা ক্রিয়েট করা যায়? আপনার অভিজ্ঞতা থেকে। আপনার এক্সাক্ট অ্যামাউন্ট বলার প্রয়োজন নাই। বাট একটা যদি অ্যামাউন্ট আপনি ইঙ্গিত করে বলেন তাহলে অনেকে বুঝতে পারবে যে আসলে ইমেইল মার্কেটিং করেও এই লেভেলের একটা আর্নিং করা যেতে পারে। এটা ভাই 4 ডিজিট টু 5 ডিজিট আর্নিং ইজিলি করা যায় এখানে। তবে 5 ডিজিটে যাইতে গেলে আপনার একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু 4 ডিজিট ইজিলি হিট করা যায় তার এখানে। মানে এটা তো অবশ্যই ডলারে, তাই তো? জি ভাই, অবশ্যই টাকায় তো ডলার। অবশ্যই না। টাকাতে অবশ্যই। এইখানে এআর বিষয়টা যদি আমি বলি, আপনি আমার প্রিভিয়াস কোশ্চেন যেটা করছিলেন, এআই আসার পরে আমি কিছু জিনিস সমস্যা মানে কিছু সমস্যা ফেস করতেছি। তার থেকে আমার সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে এআই আসার পর। আমি কিছু ফেস করতেছি সমস্যা, কিন্তু আমার বেনিফিট বেশি হয়েছে এআই আসার পর। যেরকম এআই আসার কারণে আমার অটো অর্ডার কমে গেছে। আমি আগে অটো অর্ডার পাইতাম অনেক। তো আগে যেরকম আমি মাসে 20টা 25টা অর্ডার পাইতাম, এখন আমার সেখানে 5টাও আসতেছে না অটো অর্ডার। কিন্তু আমি তখন যে চার্জটা করতাম তার থেকে আমি 3 গুণ এখন বেশি চার্জ করি এআই আসার পর। ইভেন আমার কন্টেন্ট ডিজাইন অনেক ওয়েল অপটিমাইজ থাকে শুধু এই এআই আসার কারণে। এন্ড এআই আসার কারণে ক্লায়েন্ট এখন একটু অন্যভাবে মেসেজ দেয়, যেটা কনভার্ট করতে গেলে একটু ডিফিকাল্ট। যেমন একটা ক্লায়েন্ট যখন এআই তে প্রম্পট দেয় যে আমার ইমেল মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের জন্য কি কি করতে হবে, তখন ইমেল মার্কেটিং সম্পর্কে কিন্তু এআই অতটা ডাটা অ্যানালাইসিস করা নাই, আর ইভেন ওইভাবে ট্রেন করা না শুধু একটা স্পেসিফিক ভাবে। সো যখন এই কথাটা বলে ক্লায়েন্ট ইমেল মার্কেটিং এর জন্য কি কি করা প্রয়োজন, তখন ইমেল মার্কেটিং এর 2টা টার্মস আছে, একটা হলো ইমেল অটোমেশন আর একটা হলো ইমেল ক্যাম্পেইন। তো যখন এআই এর কাছে রিচ করে তখন এআই কি করে, দুইটারে ম্যাচ আপ করে, মানে একদম উলট পালট করে ক্যাম্পেইন আর অটোমেশন দুইটা একসাথে করে ফেলে। করে যখন ক্লায়েন্ট আমাদের মেসেজ করে, তখন ক্লায়েন্ট ভাবে যে আমরা যেটা বলতেছি সেটা তার কাছে মানে ঠিক মনে হয় না। সে বলতেছে যে আমি এআই এর সাথে এরকম চ্যাট করে দেখছি যে সে এইটা বলছে, সো এটা কেন সম্ভব না। যখন আমরা তার সাথে কথা বলি, তার কথা বলতে বলতে মনে করেন এমন হয়ে যায় যে তার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমাদের বোঝাতে হয়, বোঝানোর পরে যে আপনার কনভার্ট করা হয়। সো এই জায়গায় একটু ডিফিকাল্ট। তাছাড়া এআই আসার পরে আমার ভাই অনেক গ্রোথ বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে স্কিলটা যদি আমাদের ভালো না থাকে ক্লায়েন্ট কনভার্ট করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে জি রাইট নাও। জি কারণ জি এজ ইউজুয়াল ব্যাপারগুলো তো এআই দিতে পারতেছে। সো একজন পার্সন যদি জেনেরিক হয় সে আসলে অ্যাকচুয়ালি এই মার্কেট না, আমি মনে করি কোনো মার্কেটেই এখন টিকতে পারবে না। ঠিকতে পারবে না। আচ্ছা। আর এখন কেউ যদি শুরু করতে চায় তাহলে তার টেমপ্লেট দিয়ে শুরু করা উচিত। ইমেল টেমপ্লেট, এটা ডিজাইনের পার্ট। আমরা কারেন্টলি ফিগমা ইউজ করতেছি ডিজাইনের জন্য। কেউ যদি শুরু করতে চায় সে ফিগমা ফ্রিতে ইউজ করতে পারবে। ফিগমাতে সে ডিজাইন করতে পারবে, বিএন্স থেকে দেখে সেগুলো কপি করে পেস্ট করে এখানে রেখে সাইড টু সাইড রেখে সে ডিজাইন গুলো করতে পারবে। সো তার জন্য অনেক ইজি হবে ইমেল টেমপ্লেট নিয়ে। তখন সে যদি ইমেল টেমপ্লেট ডিজাইন যখন এক্সপার্ট হয়ে যাবে, সে তখন অটোমেশন বা ক্যাম্পেইন কিভাবে রান করে সেইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবে। তাহলে ভাই আমি মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে স্কিল পিপলরা যদি নিশ স্পেসিফিক হয় এবং তাদের স্কিলটা যদি ভালো থাকে তাহলে তাদের এখনো মার্কেটে ভ্যালু আছে। শুধুমাত্র তাদেরকে নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো তো এখন যদি আমি বলি যে নতুন কেউ যদি এই ইমেইল মার্কেটিং এ আসতে চায়, তার জন্য কেরিয়ারটা কেমন হবে এবং তার লার্নিং করার রাস্তাটা রোড ম্যাপটা কেমন হতে পারে? যেমন আপনি বলেছেন যে আপনি রাউটার পর্যন্ত বিক্রি করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক টাইম ওয়েস্ট করেছেন। সো আমরা যদি কোনো একজন
পার্সনকে একটা সাজেশন দিতে যাই যে আপনি এভাবে করে ইমেল মার্কেটিংটা শিখেন, তাহলে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচবে। এই জায়গা থেকে আপনার সাজেশনটা কি হবে? সো আমার ক্ষেত্রে আমি মোস্টলি জেমিনি ইউজ করি। ChatGPT এর থেকে জেমিনি অনেক ওয়েল অপটিমাইজড ডাটা প্রোভাইড করে। প্রথমে কেউ যদি ইমেল মার্কেটিং নিয়ে শুরু করতে চায়, তার প্রথমে স্টেপ ভাবা লাগবে যে ইমেল মার্কেটিং কি কি পার্ট আছে। সো সে যদি জেমিনি বা ChatGPT এর কাছে জিজ্ঞাসা করে, তো সে পার্ট গুলো পেয়ে যাবে। প্রথমে শুরু করা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে। ইমেল টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয় এই ব্যাপারে ইউটিউবে বা গুগলে রিসার্চ করা। ইউটিউবে শত শত ভিডিও ভিডিও আছে আছে। আপনার ইমেল টেমপ্লেট নিয়ে, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে এই টেমপ্লেটে ফোকাস দিতে হয়। ইভেন টেমপ্লেটের ডিজাইনের ক্ষেত্রে কিভাবে লেয়ার স্ট্রাকচার হবে সেটা যদি জেমিনি বা ChatGPT কে জিজ্ঞাসা করা হয়, সেটাও বলে দেবে। এবং যদি স্পেসিফিক ভাবে সে যদি শিখতে চায় যে একটা টেমপ্লেট সে ডিজাইন করবে, সেই টেমপ্লেটটা জেমিনি বা ChatGPT এর কাছে দেবে। সেইখানে স্ট্রাকচারটা কিভাবে আছে সেটা জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পর যে প্রম্পটটা মানে যে রিপ্লাইটা আসবে, সেই অনুযায়ী সে যদি ডিজাইন করে, ডিজাইনটা আরো ওয়েল অপটিমাইজ হবে। সো সেই অনুযায়ী সে যদি ওইটা ডিজাইন করে এবং পোর্টফোলিও হিসাবে Behance এ আপলোড দেয়, তাহলে তার একটা পোর্টফোলিও স্ট্রং এর বিষয় চলে আসবে। তারপরে তার আস্তে আস্তে মুভ করা হলো ইমেল অটোমেশন কিভাবে কাজ করে। ইমেল অটোমেশন যেরকম অ্যাভানো চেকআউট, তো অ্যাভানো চেকআউট কিভাবে কাজ করে। তো এটা যদি আমি ChatGPT এর কাছে জিজ্ঞাসা করি স্পেসিফিক ভাবে যে আমি এখন ক্লাউডিওতে অ্যাভানো চেকআউট সেট আপ করতে চাই, সেক্ষেত্রে আমার কি কি করতে হবে, আপনার জেমিনি বা ChatGPT ওরা রিপ্লাই দিয়ে দিবে যে প্রথমে তুমি ট্রিগার করো চেকআউট, তারপরে তোমার বলবে যে ফিল্টার করো যে প্লেস অর্ডার। তো করার পরে ওরা স্পেসিফিক ভাবে বলেই দিবে। এইখানে এমন নাই আগের মতো যে আপনার খুঁজে খুঁজে আপনার একটা সেট আপ নিয়ে আসতে হবে। যখন রিসার্চ করতাম তখন আমার ব্লগ দেখতে হতো, ইউটিউব দেখতে হতো। আমি বেশিরভাগ ফোকাস করছিল ক্লাবিও ব্লগ যেটা আছে, ক্লাবিও ইনবিল্ড ব্লকে বলে দেয় যে কিভাবে একটা চেকআউট সেট আপ করতে হবে, ফ্লোটা অটোমেশন। কেউ যদি প্রথম আসতে চায় তাহলে তার ChatGPT জেমিনি মানে যখন যা মনে আসবে, এইখানে কোনো নাই যে আমার এই কিওয়ার্ডটা ধরেই জিজ্ঞাসা করতে হবে। যখন যা মনে আসবে সেটা জেমিনি ChatGPT এর কাছে জিজ্ঞাসা করতে হবে। এখানে একজন বিগিনার যদি স্টার্ট করতে চায় ইমেল মার্কেটিং নিয়ে, সে আসলে মূলত কতদিন মানে কাজ করলে মোটামুটি সে মার্কেটে কাজ করার জন্য উপযুক্ত হবে বলে আপনি মনে করেন? একটা মানুষ যদি শুরু করে 3 মাসের মধ্যে সে একটা মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসে। যদি অ্যাকচুয়ালি সে কাজ করতে চায়, দিনে 18 ঘন্টা 6 ঘন্টা সময় দেয় কাজের পিছনে, তারপরে ক্লায়েন্ট কিভাবে পাবে সেটা কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। সে কোথায় আছে, কিভাবে সে মার্কেট রিসার্চ করতেছে, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ট্রাই করতেছে, ফাইবারে কিভাবে ট্রাই করতেছে, তার উপর ডিপেন্ড করবে। এমনিতে আপনি কি কোনো প্রকার কোর্স করা সাজেস্ট করেন? নাকি সে যদি প্রপারলি নিজেই রিসার্চ করে শিখতে পারে তাহলে আসলে কোনো কোর্সের প্রয়োজন নাই? কোনটা মনে করেন আপনি? আমি মনে করি কোনো কোর্সের প্রয়োজন নাই এই মোমেন্টে ই-কমার্স ইমেল মার্কেটিং এর জন্য। সে যদি চায় সে ইউটিউব থেকেই এনাফ রিসোর্স পেয়ে যাবে, যেরকম আছে CS ডায়মন্ড, ইজরা ফায়ারস্টোন। চেস ডায়মন্ডকে আমি ফলো করি টুইটারে, লিঙ্কডইনে। উনার সাথে আমি কানেক্টেড আছি। উনিও হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে কেউ যদি আসলে ভালোভাবে মনোযোগ দিয়ে যদি ৩ মাস ট্রাই করে, প্রপার ভাবে রিসার্চ করে, প্রপার ভাবে প্র্যাকটিস করে, তাহলে ৩ মাসে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়া পসিবল। 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 আচ্ছা, আচ্ছা। এখানে একটা জিনিস একটু ইন্টারেস্টিং, অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে। যেমন আপনি ১ম এ বলেছিলেন যে আপনি ক্লাভিওর গোল্ড পার্টনার, তারপরে হচ্ছে ওমনিস্যান্ড এর পার্টনার। এই যে আসলে পার্টনারটা আপনি কিভাবে এই পার্টনারটা হতে পেরেছেন? এটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথম যদি আমি বলতে চাই এখানে ফটোকেটিক জাকির ভাইয়ের। কারণ জাকির ভাই আমি যখন জাকির ভাইয়ের সাথে কথা হয় তখন জাকির ভাই আমাদের শেখাচ্ছিল কিভাবে রিকারিং রেভিনিউ কাজ করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে হয়। তো ওই আইডিয়া থেকে যখন আমি ক্লাবিওতে কাজ করি তখন আমার মাথায় ঘুরতে থাকে যে এদেরও হয়তো কোনো প্ল্যাটফর্ম আছে যেটা বলে অ্যাফিলিয়েট বা পার্টনার। তো আমি রিসার্চ করতে গিয়ে খুঁজে পাই যে ওদের একটা অপশন আছে। তখন আমি অ্যাপ্লাই করি। আমার অ্যাকাউন্ট তখন নতুন। সো নতুন হওয়ার কারণে তারা প্রথমে আমার রিজেক্ট করে। যখন 35টা বা 30টার মতো আমি 5 স্টার রিভিউ পাই, তারপর আবার রিঅ্যাপ্লাই করি। রিঅ্যাপ্লাই করার পর তারা আমার সাথে মেইলে রিচ আউট করে, আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো তখন থেকে আমি তাদের সাথে আসি এন্ড না আমি প্রিমিয়ামে চলে যাচ্ছি। সো প্রথম থাকে তাদের সিলভার, আমি সিলভারে ছিলাম। সিলভার অনুযায়ী তারা আমার 10% দিত। তারপরে এসে আমি গোল্ড পার্টনার, এখন 15%, 16 মাসের জন্য এটা আচ্ছা, দেয় আমার তার মানে 15%। ভালো একটা ইনকাম জেনারেট হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লাবিওর অ্যাপ্লাই করার পরে আমি অমনিসেন্টে শুরু করি। সো অমনিসেন্টে অ্যাপ্লাই করার সাথে সাথে তারা আমার অ্যাকসেপ্ট করে নেয় এন্ড আমি পার্টনার হিসেবে থাকি। তারা আমার 20% রেভিনিউ শেয়ার করে এন্ড এটা লাইফ টাইম। সো আমি 4 বছর আগে মানে এটা যদি বলি আমি 3 বছর আগে যাদের আমি ওইখানে অনবোর্ড করছি তাদের কাছ থেকে এখন আমি রিকারিং হিসাবে রেভিনিউ জেনারেট করি।
সো এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট, যে আমার 2টা প্ল্যাটফর্ম থেকে হিউজ একটা রিকারিং রেভিনিউ আসে, যেটা আমার লাইফের একটা স্টেবল পয়েন্ট ধরে রাখে। যে আমি যদি বলি এটা আমার প্ল্যান বি, সেটা হিসাবেও কাজ করে। যদি আমার এই মুহূর্তে যদি আমি কাজ না পাই বা আমার কাজ না থাকে, তখন আমি কি করব, কিভাবে আমার টিম ম্যানেজমেন্ট করবো। সো সেই হিসাবে আমার প্ল্যান বি হিসাবে কাজ করে, যেটা জাকির ভাই জন্য সম্ভব হয়েছে। থ্যাংক ইউ জাকির ভাই। এটা একটা খুবই মজার একটা জিনিস বের হইলো যে আমাদের মাথায় কিন্তু অলওয়েজ মানে চিন্তা থাকে যে আমি সার্ভিসটা দিব, টাকাটা পাবো। বাট আপনি এটার পাশাপাশি আরো একটা আর্নিং জেনারেট করে ফেলেছেন, এই এফিলিয়েট ইনকাম বা রিকারিং রেভিনিউ যেটাকে বলে। সো এটা এই যে আমরা আর একটা হিডেন ফিচার বের করে ফেলছি যে আপনি আসলে বসে বসেও টাকা কামাইতেছেন। যারা আপনার থ্রুতে সাইন আপ করতেছে, আপনি ওইখান থেকে কি করতেছেন, লাইফ টাইম আপনি একটা আর্নিং করতেছেন। তার মানে গত কয়েক বছর ধরে যারা অলরেডি প্ল্যাটফর্ম গুলো ইউজ করতেছে, প্রতি মাসেই আপনি সেখান থেকে একটা করে পার্সেন্টেজ কিন্তু আপনি পাচ্ছেন। তার মানে এখানে কিন্তু দেখা যায় যে বড় একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকেও আসতেছে। দারুণ একটা জিনিস। তো আসলে আমাদের বিল্ডার্স বোটে জাকির ভাই সবসময় চেষ্টা করে ভ্যালুয়েবল জিনিসগুলো শেয়ার করার। তো অনেকে হয়তো বুঝে না, যেমন আপনিও হয়তোবা সার্ভিস দিতেন, হয়তো এটা বুঝেন নাই, পরে হয়তো বা ভাইয়ের থ্রুতে আপনি ব্যাপারগুলো জেনেছেন। তো এই যে দেখেন, একটা কমিউনিটিতে থাকারই একটা সুবিধা যে আমি একটা জিনিস জানতে পারলাম, সেটা অ্যাপ্লাই করলাম এবং সেটা আমার জন্য একটা আর্নিং সোর্স হয়ে দাঁড়াইলো। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনি যদি আমাদের অডিয়েন্সদেরকে কিছু বলতে চান আপনার জায়গা থেকে। সো আমার সাজেশন থাকবে, কেউ যদি অনলাইনে কাজ করতে চায় বা শুরু করতে চায়, সে রিসার্চ করা শুরু করুক। সো প্রথম থেকে যে রিসার্চ করবে, সে এখন সেই রিসার্চের ভ্যালু না পেলেও সে 5 বছর পরে যে সেই ভ্যালুটা পাবে। যদিও মার্কেটে সেটার কোনো ডিমান্ড নাই, কিন্তু সেই রিসার্চের থ্রুতে একটা ব্রেইনে একটা কাজ করবে যে আমি এইটা করছিলাম, মানে আমার এইটা এখন করা প্রয়োজন। আমি যদি 2018 থেকে শুরু করি, and আমি তখন যে বিষয়গুলো টুকটাক ল্যাপটপের যে একটা টাচ পয়েন্ট ছিল, যে আমি ল্যাপটপ কোথায় কি কাজ করতে হয়, অনলাইনে কোথায় কি কাজ করতে মানে খুঁজতে হয়, যদি এই রিসার্চ মানে এই থিওরি বা এই এক্সপেরিমেন্ট বা আমার এই বসে থাকার যে অভিজ্ঞতাটা যদি না আসতো, তাহলে কিন্তু আমি ফাইবারে কখনো চার্জ দিতাম না, যে আমার কি সার্চ করতে হবে, আমার কেন সার্চ করতে হবে, আমার কি কাজ করতে হবে। সো প্রত্যেকটা মানুষেরই প্রথমে এসে রিসার্চ করতে হবে, ল্যাপটপে বসে যেটা মনে আসবে সেটাই প্রথমে উড়াধুরা সার্চ করতে হবে। জানি না বড়দের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে কিভাবে কাজ করে, আমি সবসময় রিসার্চের দিকে সবসময় মেইন পয়েন্ট বা ফোকাস ধরে রাখি। সো আমার সাজেশন থাকবে, সবাই যেন তার রিসার্চের দিকে বেশি আগ্রহ প্রকাশ করে। আর অবশ্যই হাই স্কিলড হতে হবে। আপনি আপনার স্কিলটাকে যে মানে নেক্সট লেভেলে নিয়ে গেছেন, এটা আমি বুঝতে পারছি যখন আপনি বলতেছিলেন যে ক্লায়েন্টদের আপনি মিলিয়ন মিলিয়ন রেভিনিউ জেনারেট করে দিয়েছেন। সো এটা আসলে এক্সপার্ট না হইলে কখনোই পসিবল না। তো আমরা সবসময় আসলে আমাদের জায়গা থেকেও বলি যে এক্সপার্ট পিপলদের আসলে কখনোই মার্কেট নষ্ট হবে না, তাদের মার্কেট ডে বাই ডে গ্রো হবে। বাট যারা জেনেরিক তারা হয়তো বা মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবে না। এই জায়গায় তারা সমস্যা ফেস করবে, যারা বেশি মানে যারা জেনেরিক, কারণ তারা সুইচ করতেছে, থিঙ্কিং করতেছে, বাট এক্সট্রিম লেভেলে যাচ্ছে না। যেরকম আমি মানে আমার যে স্কিলটা, আমি শুধু টেমপ্লেট দিয়ে শুরু করছি, এখন আমি মানে মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আমি হ্যান্ডেল করতেছি। রিজন, আমি প্রত্যেকটা জিনিসে রিসার্চ করছি, আমার স্কিল ডেভেলপমেন্ট করছি, তারপর আমি অ্যাপ্লাই করছি। এবং অ্যাপ্লাই করার পরও আমি যখন একটা ক্লায়েন্টের একটা ক্যাম্পেইন সেট আপ করি, লাইক আমি যখন একটা ক্লায়েন্টের প্রমোশনাল ক্যাম্পেইন সেট আপ করি, ধরেন যে বেস্ট সেলার প্রোডাক্ট ফর উইকলি আমি সেন্ড করতেছি, কিন্তু তারপরেও একটা ব্রেইন স্টর্মিং বিষয় আছে। যেমন ধরেন, আমি বেস্ট সেলার না পাঠাই, আমি আমার এই জায়গা থেকে একটা ডাটা পাইছি, বেস্ট সেলার থেকে আমার এটা লো পারচেস আসতেছে। আমি থিঙ্কিং করতেছি যে আমি হয়তো বেস্ট সেলার বলবো না, আমি বলবো যে ওদের কাছে তুমি অনেকদিন ধরে আমার ইমেল ওপেন করো, যার জন্য তোমার কিছু ক্রেডিট জমা হয়েছে, তুমি ক্রেডিট গুলা ইউজ করতে পারো। ঠিক আছে, আমি একটা ডিসকাউন্ট লিঙ্ক ধরে দিলাম, সেটা একটা ক্রেডিট হিসাবে শো করে। তো যখন সে পারচেস করতেছে, সে ভাবতেছে সে তো ক্রেডিট ইউজ করতেছে, সে তো আর বেস্ট সেলারের দিকে যে তার একটা মানে প্রতিদিনই তার ইনবক্সে হিট করতেছে বেস্ট সেলার, কিন্তু আমি কিন্তু সেটা তার মাইন্ড ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে তারপরে তার আরেকটা ডোপামিন ক্রিয়েট করে তার আমি পারচেস করাইতেছি। সো এইগুলো একটা স্কিলের বিষয়, একটা অ্যানালাইসিসের বিষয়। সো এইগুলা যখন একটা মানুষ ঢুকবে, সে তখন কাজ করবে, তার যে কাজ করার প্রসেসের মধ্যে তার অটোমেটিক্যালি এই স্কিল গুলো চলে আসবে। যখন সে একটা ক্যাম্পেইন সেট আপ করতে বসবে, সে তখন তারে জিজ্ঞাসা করবে কেন ক্যাম্পেইনটা সেট আপ করতেছে। এইগুলাই স্কিল। আর শুধু স্কিল বলতে যে আমি একটা টুলস ইউজ করতেছি, টুলসে নাড়াচাড়া করতেছি, ইমেজের শেপ দিতেছি, হয়ে যাচ্ছে এমন না। আমি জাস্ট একটা টেক্সট বেস ইমেল থেকে রেভিনিউ জেনারেট করছে প্রায় জাস্ট 15K, জাস্ট একটা টেক্সট বেস, সেখানে কিন্তু কোনো ডিজাইন নেই। তো এখানে স্কিল যেরকম একটা ম্যাটার করতেছে, ডাটা অ্যানালাইসিসও ম্যাটার করতেছে, নিজের যে ভিতরে একটা কনফিডেন্স সেইটাও বেড়ে আসছে। অনেকদিন কাজ করতে করতে যে একটা অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটাও কাজ করতেছে।
তার মানে বুঝতেছে। এখানে আসলে মূলত মানে যারা একটা স্কিলে থাকে তাদের অলওয়েজ স্কিলটা শার্প করার মধ্যেই থাকতে হয়। তে আমি হবে। যেটা বুঝি, হ্যাঁ? সবসময় যদি নিজেকে আপগ্রেড করতে না থাকে, যেমন আপনি কিন্তু কোনটার পরে কোনটা শিখতে হবে এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে ধরে ফেলছেন। বাট হুম, অনেকেই যেটা করে ওই অল্প একটা জিনিস শিখছি ওইটা থেকে আর বের হতে পারে না। বাট এই বের হতে পারে না দেখেই কিন্তু আপনাদের মতো পজিশন তারা হোল্ড করতে পারে না। বাট ঠিক। আপনারা এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করেন বিধায়ই কিন্তু ওই জায়গা থেকে সরে এসে নতুন কিছু ডেভেলপ করতে পারেন। সো এটা খুবই দারুণ একটা জিনিস। সো বিলাল ভাই, আমাদেরকে আসলে আপনি সময় দিয়েছেন আমাদের ইনসাইড দ্য বিল্ডার সিরিজে। তো এটার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে আমরা কানেক্ট থাকতে পারবো বিল্ডার্স বোটের মাধ্যমে। সো বিল্ডার্স বোটে যারা আছেন তারা যদি কেউ ইমেল মার্কেটিং নিয়ে জানতে চান বা ইমেল মার্কেটিং নিয়ে কোনো প্রবলেম ফেস করেন, যেকোনো প্রকার হেজিটেশন ছাড়াই আপনাকে কোশ্চেন করতে পারবে নাকি ভাই? এনি টাইম ভাই, এনি টাইম, এনি এনিটাইম টাইম আচ্ছা। ভাই। যাই হোক, আপনাদের জন্যই আসলে আমাদের কমিউনিটিটা এত প্রাণবন্ত, এত লাইভ, সবাই আসলে জীবন্ত ফিল হয়। সো ভাই, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। আজকের স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি এই রিয়েল বিল্ডারদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে buildersboard.com ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। যদি আপনি একজন সিরিয়াস বিল্ডার হতে চান তাহলে বিল্ডার্স বোটে আপনাকে স্বাগতম। সি ইউ ইনসাইড। দেখা হচ্ছে অ্যানাদার কোনো একটা এপিসোডে। থ্যাঙ্কস এভরিওয়ান।